আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে খুবই স্পেশাল একটা ক্লাস নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আমরা আজকে পদার্থবিজ্ঞানের গত ক্লাসে যে অনশটটা দিছিলাম, সেই অনশটের ধারাবাহিকতায় আলোর প্রতিফলন চ্যাপ্টার থেকে আমরা তোমাদের 25টা স্পেশাল এমসিকিউ দেখাবো, যে এমসিকিউগুলো তোমাদের জন্য খুব বেশি কমন পড়ার সম্ভাবনা কিন্তু এই বছর পরীক্ষাতে আছে। হুবহু কমন নাও পড়লে এই রিলেটেড বা এর কাছাকাছি যে এমসিকিউগুলো সেগুলো কিন্তু মাস্ট বি 100% কমন পড়বে, আবার কিন্তু হুবহু কমন পড়ে যেতে পারে। ওকে, চলো আমরা বেশি কথা না বলে আমরা 25টা এমসিকিউ দেখব, এবং এই এমসিকিউগুলা কিভাবে শর্ট টেকনিক দিয়ে তুমি বুঝতে পারবা সেটাও তোমাদেরকে দেখাবো, বা যদি মুখস্থর কোনো কিছু থাকে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। ওকে, চলো শুরু করি। আমাদের প্রথম যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে, প্রশ্ন বলছে, দেখো কি প্রশ্ন বলছে, যে কোন আলোতে চোখের সংবেদনশীলতা সবচেয়ে বেশি হয়। এখানে অপশন হচ্ছে নীল, বেগুনি, সবুজ, লাল। তো মনে রাখবা, চোখের সংবেদনশীলতা সবচেয়ে বেশি হচ্ছে সবসময়ই সবুজ আলোতে। সবুজ আলোতে চোখের সংবেদনশীলতা কি হবে, সবচাইতে বেশি হবে। এটা মুখস্থ টাইপের, একটু ঠিক আছে, একটু মুখস্থ করে নিবা। এরপরে প্রশ্নে চলে যায়, চলো। এখানে বলছে যে নিচের কোনটি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, আমরা ল্যাম্বডা দিয়ে প্রকাশ করি আমরা তরঙ্গ দৈর্ঘ্যকে। এখানে দেখো অপশন আছে 300 থেকে 700 ন্যানোমিটার, এটা হবে না। 400 থেকে 700 ন্যানোমিটার, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে দৃশ্যমান আলোর যেই তরঙ্গ দৈর্ঘ্যটা, এটা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত। এটা একটু মুখস্থ করে নিবা তোমরা, ঠিক আছে। এই প্রশ্নটা একটু তোমরা 3 স্টার দিয়ে রাখবা, এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এরপরে প্রশ্নে চলে যাই আমরা। পরের প্রশ্ন হচ্ছে, রিমোট কন্ট্রোল থেকে কোন ধরনের আলো বের হয়। আমরা যেই বাসা বাড়িতে টিভির জন্য বা বিভিন্ন আদার্স, তোমার কি বলে এটাকে, রিমোট কন্ট্রোল যে ইউজ করে থাকি, ওই রিমোট কন্ট্রোল থেকে একটা লাল বাতি বের হয় বা আলো বের হয়। ওইটা আসলে কোন ধরনের আলো, এইটা কিন্তু প্রশ্ন করছে। একটা হচ্ছে তোমার আল্ট্রা ভায়োলেট, মাইক্রোওয়েভ, এক্স রে, ইনফ্রারেড। মনে রাখবা, রিমোট কন্ট্রোল থেকে যেই আলোটা বের হয় এইটা কিন্তু ইনফ্রারেড, ঠিক আছে, ইনফ্রারেড ধরনের কিন্তু আলো। ওকে, এরপরে প্রশ্নে আমরা চলে যাই, চলো। এখানে বলছে, এখানে একটা আমরা দেখতেছি, এটা একটা আমাদের পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠ, এইখান দিয়ে আলো পড়তেছে। এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি, এবং এখানে একটা কোণ দেওয়া আছে, দেখো 30 ডিগ্রি একটা কোণ দেওয়া আছে। এই কোণটা ভূমির সাথে, অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠের সাথে আপতিত রশ্মির কোণ। এখন আমাকে প্রশ্ন কি বলছে, প্রশ্নে বলছে যে আলোর প্রতিফলন কোণ কত হবে। আমরা একটা সূত্র জানি যে আলোর প্রতিফলন কোণের সূত্র আছে, যে আপতন কোণ প্রতিফলন কোণ কি হয়, সমান হয়। আলোর প্রতিফলনের 2 নম্বর সূত্র, যে আপতন কোণ প্রতিফলন কোণ সমান, তাই না? আমরা পড়ছিলাম, দেখো এইরকম ভাবে, যে এইটা যদি একটা আমাদের কি হয়, অবিলম্ব, এটা হচ্ছে আপতিত কোণ, আর এটা হচ্ছে প্রতিফলিত কোণ। তাহলে অভিলম্বের সাথে আমরা বলছিলাম আপতন কোণ আই, আর প্রতিফলন কোণ হচ্ছে আর। তাহলে সবসময় আমরা জানি যে আই সমান সমান আর, ঠিক আছে। আপতন কোণ প্রতিফলন কোণ সমান। এখনো আমাকে বলছে কি, যে এই ক্ষেত্রে আমাদের আপতন কোণটা কত হবে, একটু বোঝো ভালো করে। হ্যাঁ দেখো, এইটা যদি 30 হয়, তো টোটালটা কত, সম্পূর্ণটা কত, 90। 90। তাইলে আমরা যদি এই পার্টটা বের করি, এই পার্টটা বের করি, তাহলে কত হবে, 90 থেকে তুমি কি করবা, 30কে বিয়োগ দিয়ে দিবা, কত আসবে, 60 ডিগ্রি। তাহলে এই পার্টটা কত আসলো, 60 ডিগ্রি আসছে। তাহলে এইটা কি আয়ের ভ্যালু, তাহলে আই কত আসছে, আই আসছে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আই যদি 60 ডিগ্রি হয়, তাহলে আর কত হবে, 60 ডিগ্রি হবে। কেন, কারণ আমরা জানি কি আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। তাহলে আমরা বলতে পারবো এই জায়গাতে তোমার আলোর প্রতিফলন কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, খুবই ইজি, খুবই ইজি। আচ্ছা, এখানে কি তোমাকে এটাও বলতে পারতো যে এরকম একটা তোমাকে দিয়ে দিল, ধরো আমি এখানে দেখাই, এরকম দিয়ে দিল, সিমিলার প্রশ্ন হইতে পারে। এখানে বলে দিল এইটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি, বলতেই পারে এটা 45 ডিগ্রি, তাহলে আমাদের আপতন কোণ কত হবে। এখানে চাইছে কি প্রতিফলন কোণ, কিন্তু আমাদেরকে আপতন কোণ তো চাইতে পারে। তাহলে কি হবে, তাহলে 45, টোটাল কত, টোটাল 90। তো 90 থেকে কি করবা তুমি, 45 বাদ দিয়ে দিবা, তাহলে আমরা এটা কত পাবো, আমরা 45ই পাবো। তাহলে এইটা 45 যদি হয়, তাহলে এটা কত হবে,
45ই হবে। একই জিনিস, আপতন কোণ প্রতিফলন কোণ কি হবে, সমান হবে। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, তাহলে একটা এমসিকিউ দিয়ে আমরা একাধিক এমসিকিউর কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করতে পারতেছি। এরপরের প্রশ্নে আসি, চলো এখানে কি বলছে। এখানে বলছে এক টুকরা কাচে শতকরা কত ভাগ আলোর প্রতিফলিত হয়। এক টুকরা কাচে শতকরা কত ভাগ আলো প্রতিফলিত হয়। এটা একটু মুখস্থ করে নিবা, 4 থেকে 5 ভাগ। 4 থেকে 5 ভাগ আলো হচ্ছে কি হবে, প্রতিফলিত হবে এক টুকরা কাচে। ওকে, নেক্সট কোশ্চেন্স। নেক্সট কোশ্চেন্স হচ্ছে একটি লাল গোলাপকে, একটা লাল গোলাপ, রেড রোজ, লাল গোলাপকে যদি কোনো দর্পণের সামনে কত ডিগ্রি কোণে স্থাপন করলে ওই গোলাপটা সবচাইতে বেশি উজ্জ্বল দেখাবে। তাহলে আমরা একটা লাল গোলাপকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো একটা দর্পণের সামনে রাখলে ওই লাল গোলাপটা উজ্জ্বল দেখাবে, মানে অনেক বেশি স্বচ্ছ পরিষ্কার দেখাবে। এটা একটু মুখস্থ টাইপের। এটা হচ্ছে কত বলছে আমাকে অপশন, 30, 45, 60, 75। 75 ডিগ্রি। 75 ডিগ্রিতে যদি আমরা কোনো একটা বস্তুকে, বা এখানে যেটা বলছে একটা লাল গোলাপকে একটা দর্পণের সামনে রাখা হয়, তাহলে ওই লাল গোলাপটা ওই কোণের কারণে, মানে 75 ডিগ্রির কারণে ওই লাল গোলাপটা কি হবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি স্বচ্ছ বা উজ্জ্বল দেখা যাবে। ওকে, তারপরে প্রশ্নে চলে যাই, চলো। এর একটা মুখস্থ টাইপের প্রশ্ন। বলছে লাল বর্ণের আলোতে সবুজ ফুল কেমন দেখায়। লাল বর্ণের আলোতে সবুজ ফুল কেমন দেখাবে। ধরো তুমি একটা ঘর, তোমার যে রুমটা আর কি, তুমি যে রুমে পড়াশোনা করো, সো এই রুমের মধ্যে তুমি একটু ডিজাইন করছো লাল রঙের, ওই যে জিগজাগ বাতিগুলো আছে না, ঝাড়বাতি বলে, জিগজাগ বাতি বলে, বিয়ে শাদীর মধ্যে যে লাগানো হয়, বা অনেকে রুমকে ডেকোরেট করার জন্য যে সকল বাতি ব্যবহার করা হয়, সো ওই বাতিগুলো যদি লাগাও লাল বর্ণ, অর্থাৎ তুমি যখন এটাকে মানে সুইচ দিয়ে দিবা, অন করে দিবা বাতিগুলা, তখন সম্পূর্ণ ঘর লাল লাল হয়ে যাবে। হ্যাঁ, লাল আলো দিয়ে ভরে যাবে। সো ওই ঘরের মধ্যে তুমি যদি একটা সবুজ কালারের কোনো একটা মানে বস্তুকে, হট এবার তোমার ফুল, যে কোনো তোমার বস্তু তুমি যদি নিয়ে যাও, তাহলে ওই বস্তুকে তুমি আর সবুজ দেখবা না, ওটাকে অন্য কালার দেখা যাবে। এটা কি কালার দেখা যাবে, এটাই হচ্ছে প্রশ্ন। কালো, লাল, হলুদ, বর্ণহীন কোনটা দেখা যাবে? অবশ্যই সেই সবুজ রঙের বস্তুটাকে আমরা কালো দেখব। লাল রঙের মধ্যে যদি আমরা কোনো একটা সবুজকে ঢুকিয়ে দেই, তাহলে আমরা ওই বস্তুকে আসলে কি দেখি, কালো দেখি। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, এরপরে চলো এটাকে মুখস্থ করে দিবা প্রশ্নটা। কি বলছে এখানে, সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব ঘুরিত হয়। সমতল দর্পণে প্রতিবিম্ব, সমতল দর্পণ কিরকম, তোমাদের বাসা বাড়িতে যে আয়নাটা ব্যবহার করো, ধরো এটা কি একটা সমতল দর্পণ না? তাহলে সমতল দর্পণে পিছনে যে প্রতিবিম্বটা হবে, এই প্রতিবিম্বটা সামনে যে প্রতিবিম্বটা হবে তার কি হবে, ঠিক একই রকম হবে। অর্থাৎ তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও, তখন আয়নার পিছনে তোমার একটা প্রতিচ্ছবি বা ইমেজ তৈরি হয়। সো তুমি আয়নার সামনে যতটুকু দেখাচ্ছে বা যত বড় দেখাচ্ছে, আয়নার পিছনে কিন্তু ওই রকমই দেখা যায়। এরকম কিন্তু হয় না যে আয়নার সামনে তোমার মাথা এরকম আর আয়নার পিছনে মাথাটা নিচে, পাটা উপর, এরকম হয় হয় না কিন্তু, তাই না? তার মানে সমতল আয়না যদি হয়, তাহলে কিন্তু আমাদের যে বিম্ব, প্রতিবিম্ব, এটা হচ্ছে আমাদের বাস্তব আর সোজা হবে। বাস্তব আর কি হবে, সোজা হবে। ঠিক আছে, এটা একটু মুখস্থ করে দিবা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরের প্রশ্ন চলে যাই, চলো। এখানে বলছে একজন ব্যক্তির উচ্চতা, একজন ব্যক্তির উচ্চতা হচ্ছে 168 সেন্টিমিটার। বলছে পূর্ণ বিম্ব দেখার জন্য তার কমপক্ষে কত দৈর্ঘ্যের সমতল দর্পণ প্রয়োজন। কি দর্পণ প্রয়োজন বলছে, সমতল দর্পণ প্রয়োজন। ঠিক আছে, সমতল দর্পণ। তাহলে খেয়াল করো, আমাদের একটা সূত্র আছে, খুবই ইজি একটা সূত্র। এখানে ব্যক্তির উচ্চতা কত, ব্যক্তির উচ্চতা হচ্ছে 168 সেন্টিমিটার। এখন আমরা চাচ্ছি যে এই ব্যক্তিকে সম্পূর্ণ আয়নার মধ্যে দেখাইতে হবে। এই ব্যক্তিকে এতটুক নামার মতো সম্পূর্ণ পুরো বডিকে আয়নার মধ্যে দেখাবো, তাহলে কত বড় আয়না লাগবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। মাথায় রাখবা একটা বেসিক জিনিস এবং শর্ট টেকনিক। সেটা কি, সেটা হচ্ছে যে লোকটার উচ্চতা যত হবে তার থেকে অর্ধেক উচ্চতার আয়না লাগবে। লোকটার উচ্চতা যত হবে, আমি আবার বলতেছি, লোকটার উচ্চতা যত হবে তার চেয়ে অর্ধেক উচ্চতার বা অর্ধেক দৈর্ঘ্যের আয়না লাগবে। তাই লোকটার উচ্চতা কত বা দৈর্ঘ্য কত, এখানে বলছে 168, লোকটার দৈর্ঘ্য হচ্ছে 168 সেন্টিমিটার। তাইলে বলছে কি অর্ধেক লাগবে তোমার, তাহলে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা। 2 দিয়ে ভাগ দিলে কত আসে, 84 সেন্টিমিটার চলে আসে। তো রাইট অ্যান্সার কোনটা হবে, রাইট অ্যান্সার হবে এইটা। আমি আবার একটু বলতেছি বেসিকটা, যে তোমাকে যদি বলে দেয় যে ওই লোকটার উচ্চতা হচ্ছে 50 মিটার ধরো, তাইলে ওই লোকটার সম্পূর্ণ চেহারাকে বা সম্পূর্ণ বডিকে যদি আমি আয়নার সামনে দেখাইতে চাই, তাহলে ওই আয়নাকে হইতে হবে হচ্ছে ওই লোকটার যেই উচ্চতা তার অর্ধেক।
তাইলে যদি বলি লোকটার উচ্চতা 50 সেন্টিমিটার, তাহলে ওই লোকটার জন্য যে আয়নাটা লাগবে ওই আয়নাটা হইতে হবে তোমার হচ্ছে 25 সেন্টিমিটারের। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। এইটা একটু 3 স্টার দিয়ে রাখো এই প্রশ্নটা, এবং যেই শর্ট টেকনিকটা বললাম এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, তাইলে হবে ইনশাল্লাহ, আল্লাহ সহজ করুক। এরপরে চলো, এরপরে আসো, এখানে বলছে একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে, উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ, উত্তল দর্পণের, উত্তল যখনই উত্তল কথা আসবে তখনই নেগেটিভ, যখনই উত্তল কথা আসবে তখনই কি হবে, নেগেটিভ হবে। তাইলে এই উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ মানে হচ্ছে আর, এটা কত, এটা আমাকে বলে দিছে 10 সেন্টিমিটার। যেহেতু উত্তল বলছে তার মানে কি হবে, নেগেটিভ আর হবে, নেগেটিভ আর মানে -10 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে ফোকাস দূরত্ব কত, এফ বের করতে হচ্ছে আমাকে। তাহলে সূত্র কি দেখো তো, আমরা জানি এফ ইকুয়ালস টু হচ্ছে r/2, উত্তলের জন্য মাইনাস আসছে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসবে, -10/2 -5 সেন্টিমিটার, -5 সেন্টিমিটার। ঠিক আছে, রাইট অ্যান্সার কোনটা হবে, -5 সেন্টিমিটার। এখানে কিন্তু একটা বেসিক মাথায় রাখবা, সেটা হচ্ছে যে আমাকে কিন্তু এখানে বলছে উত্তল দর্পণ। অনেকে কি করবে, 5 10 দিয়ে 5কে মানে 2 দিয়ে ভাগ দিয়ে দিবে, 5 ঠিকই আসবে, কিন্তু রাইট অ্যান্সার বলবে হচ্ছে উপরেরটা +5। এটা কিন্তু হবে না, আমাকে দেখতে হবে যে দর্পণটা আসলে কি, এটা কি উত্তল দর্পণ নাকি এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে প্রশ্নে চলে যাই চলো। বলছে গোলীয় দর্পণে গৌণ অক্ষ কয়টি, একটা গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ আমরা আঁকি একটা গোলীয় দর্পণ, সমস্যা নাই, একটা শেপ নেই এই জায়গায় আমাদের, একটা গোলীয় দর্পণ আঁকি আমরা। ওকে, ধরো এটা একটা আমাদের গোলীয় দর্পণ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা, আচ্ছা সমস্যা নেই, গোলীয় দর্পণ। তাইলে এই গোলীয় দর্পণে আমাকে কি বলছে, প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে যে এই যে গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণের গৌণ অক্ষ কয়টা, আসলে গৌণ অক্ষ, গৌণ অক্ষ কোনটা, আমরা জানি কোন একটা দর্পণের প্রথমত একটা অক্ষ থাকে, এটাকে প্রধান অক্ষ বলি। তো এই যে একটা আমাদের গোলীয় দর্পণ, এর একটা সেন্টার আছে, তাহলে সেন্টার থেকে এই পর্যন্ত আমরা যদি একটা দূরত্ব টানি, এটাকে আমরা কি বলি, ধরো এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি, তাহলে এই যে এ বি, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এটা আমাদের কি অক্ষ, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। তাহলে গৌণ অক্ষ কোনগুলো, প্রধান অক্ষ বাদে যতগুলো অক্ষ থাকবে সবগুলো গৌণ অক্ষ। আমি আবার বলতেছি, প্রধান অক্ষ বাদে একটা গোলীয় দর্পণে যতগুলা অক্ষ থাকবে প্রত্যেকটা অক্ষকে আমরা বলি গৌণ অক্ষ। তাহলে খেয়াল করে এখানে কতগুলো গৌণ অক্ষ আঁকা যায়, যেমন ধরো এইখান থেকে এইখান পর্যন্ত একটা গৌণ অক্ষ আঁকতে পারি, এইখান থেকে এইখান পর্যন্ত একটা গৌণ অক্ষ আঁকতে পারি, এইখান থেকে এইখান পর্যন্ত একটা গৌণ অক্ষ আঁকতে পারি, তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত একটা গৌণ অক্ষ আঁকতে পারি, এইখান থেকে এইখান পর্যন্ত একটা গৌণ অক্ষ আঁকতে পারি। তুমি কতগুলো গৌণ অক্ষ আঁকতে চাও, তুমি কতগুলো গৌণ অক্ষ আঁকতে চাও, গৌণ অক্ষ অনেকগুলো আঁকা যায়। তার মানে গৌণ অক্ষর আসলে কি, আসলে কোনো সংখ্যা নাই, অসংজ্ঞায়িত, বলতে পারি অসংজ্ঞায়িত না, এটা অসংখ্য। মানে তুমি এটাকে ফিক্সড করতে পারবা না যে একটাই গোলীয় দর্পণে 50টাই গৌণ অক্ষ আঁকা যাবে বা 100টাই গৌণ অক্ষ আঁকা যাবে, এটা ফিক্সড করা যাবে না। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারবো যে প্রধান অক্ষ বাদে কোন একটা গোলীয় দর্পণের যতগুলো অক্ষ আঁকা যায় প্রত্যেকটাকে আমরা বলি হচ্ছে একটা একটা কি, গৌণ অক্ষ। তার মানে গৌণ অক্ষ একটা হবে না, দুইটাও হবে না, তিনটাও হবে না, এইটা হবে হচ্ছে অসংখ্য। ঠিক আছে, গৌণ অক্ষ কি হবে, অসংখ্য হবে। এরপরে প্রশ্নে যাই চলো। এরপরের প্রশ্ন কি বলছে যে কোনটিতে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, বাস্তব প্রতিবিম্ব মাথায় রেখো, আমরা একটু এখানে একটু দেখি, একটু আমাদের অপশনগুলো দেখি, অপশনগুলো দেখে অ্যান্সার বলি। উত্তল দর্পণ, উত্তল দর্পণে মনে রাখবা, উত্তল দর্পণে সবসময় অবাস্তব, অবাস্তব, তার মানে আমাকে বাস্তব বলছে, রাইট অ্যান্সার হবে না এটা। সমতল দর্পণ, সমতল দর্পণ এটা কি হবে, এটা হচ্ছে আমাদের অবাস্তব, অবাস্তব কেন অবাস্তব, আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, তো আয়নার সামনে দাঁড়াইলে আমাদের যে ইমেজটা বা প্রতিচ্ছবিটা এটা কিন্তু আয়নার পিছনে গিয়ে তৈরি হয়, তার মানে সমতল দর্পণে কিন্তু অবাস্তব হবে, বাস্তব হবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে কি, এরপরে হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণে কি হয়, এটা হচ্ছে আমাদের বাস্তব হয়। অবতল দর্পণে আমরা যতগুলাই প্রতিবিম্ব আঁকি ম্যাক্সিমামগুলা কি হয়, ম্যাক্সিমামগুলা বাস্তব হয়, একটা মাত্র অবাস্তব হয় বা দুইটা অবাস্তব হয়। আর লেন্সের কথা এখানে আসবেই না, রাইট অ্যান্সার কোনটা হবে, রাইট অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বারটা,
ঠিক আছে, গ নাম্বারটা কি হবে আমাদের রাইট অ্যান্সার হবে। আমরা জানি অবতল দর্পণে তোমার প্রথম তিনটাই যে লক্ষ্যবস্তু অপোজিশনে রাখি সেইগুলা কিন্তু আমাদের বাস্তব হয়, মাত্র লাস্টেরটা অবাস্তব হয়। আর হচ্ছে 4 নাম্বার পজিশন যেটা, এইটা হচ্ছে আমাদের কি হয়, বাস্তব হয় অবাস্তব হয়। তার মানে এই 4টা অপশনের মধ্যে মাত্র অবতল দর্পণ একটা অপশন, যে অপশনে আমরা বলতে পারবো যে এর মধ্যে একটা বাস্তব প্রতিবিম্ব কি হয়, তৈরি হয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। 13 নম্বর প্রশ্ন বলছে যে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব মানে হচ্ছে, আমরা এখানে লিখে ফেলি, ফোকাস দূরত্ব মানে হচ্ছে ছোট হাতের এফ, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। কি দর্পণ, অবতল দর্পণ, তার মানে আমাদের এখানে পজিটিভ। মনে রাখবা, উত্তল মানে নেগেটিভ, অবতল মানে পজিটিভ, ঠিক আছে, এটা কিন্তু কনফিউশন হওয়া যাবে না। তাইলে যখনই অবতল পাবা পজিটিভ এখানে লিখে রাখবো। তাইলে ফোকাস দূরত্ব এফ সমান সমান 10 সেন্টিমিটার। বলছে দর্পণটির বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু স্থাপন করা হয়েছে, তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? বুঝো, আমি এখানে একটা অবতল দর্পণ এঁকে দেই। শেপ কি এখানে আছে? আচ্ছা, এখানে শেপ মনে নাই, যে আমি শেপ এখান থেকে নিয়ে নিই। ধরো আমার এইটা একটা অবতল দর্পণ, সিলভারিং কোথায় করতে হয়? অবতল দর্পণ চেনার উপায় কি? অবতল দর্পণ চেনার উপায় কি? অবতল দর্পণ চেনার উপায় হচ্ছে যে তার সিলভারিং বা প্রলেপটাকে বাহিরে করা হয়, দর্পণের গোলকের বাহিরে করা হয়, তাহলে বুঝবো অবতল। যদি ভিতরে করা হইতো তাহলে বুঝতাম উত্তল। তাইলে খেয়াল করো, এখানে আমরা একটা প্রধান অক্ষ এঁকে দেই, এটা হচ্ছে আমাদের মেরু, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এফ, আর এটা হচ্ছে আমাদের সি। ঠিক আছে, তাহলে এই জায়গাতে একটু চিন্তা করো, আমাকে বলে দিচ্ছে এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে এইখান থেকে, এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত, সেটা কত? 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আর আমাকে বলছে যে বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু রাখছে, তাহলে লক্ষ্যবস্তু কোথায় রাখছে? এই যে বক্রতার কেন্দ্র, এই জায়গায় লক্ষ্যবস্তু রাখছে, এটা আমাদের লক্ষ্যবস্তু। বলছে যে তাহলে বিম্বের দূরত্ব কত হবে? তাহলে বিম্বের দূরত্ব আমরা কি জানি, যখন তুমি কোনো একটা লক্ষ্যবস্তুকে একদম সেন্টারে রাখবা, বক্রতার কেন্দ্রে রাখবা, তখন ঠিক যেইখানে রাখছো ঠিক তার পিছন দিকে বা নিচের দিকেই হচ্ছে আর একটা কি হবে, বিম্বটা তৈরি হবে। বিম্ব কি তৈরি হবে? জাস্ট উল্টা দিকে তৈরি হবে, সমান হবে, উল্টা দিকে তৈরি হবে। বুঝতে পারছো? তার মানে আমরা বলতে পারবো যে, তাহলে আমরা এখানে কি বলবো, বিম্বের দূরত্ব কত হবে? বিম্বের দূরত্ব ইজিলি বের করতে পারি, এটা যদি 10 হয় তাহলে এটা কত, টোটালটা কত? 20 সেন্টিমিটার। এতটুক 10 হইলে এতটুক 20, কারণ ডাবল করে, তাই না? তাইলে তোমার যদি এইটা 20 হয়, তাহলে বিম্বের দূরত্ব এটাও কি হবে, 20ই তো হবে। লক্ষ্যবস্তু যেখানে বিম্ব ওখানেই, লক্ষ্যবস্তু যেখানে বিম্ব ওখানেই, শুধু কি হয়েছে, একটা সোজা হয়েছে একটা উল্টা হয়েছে, তাই না? তার মানে আমাদের এখানে অ্যান্সার কত হবে, 20ই হবে। এখানে একটা শর্ট টেকনিক মাথায় রাখবা, যে যদি কোনো সময় দেখো তোমরা যে বক্রতার কেন্দ্রের উপরে লক্ষ্যবস্তু আছে, তাহলে কিন্তু আমাদের যেই বিম্বটা এটা কিন্তু ঠিক ওই বক্রতার কেন্দ্রে উৎপন্ন হবে, যা শুধু কি হবে, এটা উল্টা হয়ে যাবে। ঠিক আছে, বাস্তব উল্টা এবং সমান, বিবর্ধন কত হবে, সমান হবে। ওকে, আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, খুবই ইজি একটা প্রশ্ন ছিল, এটাকে 3 স্টার দিবা, এই প্রশ্নগুলো পরীক্ষাতে বেশি আসে, এটাকে 3 স্টার দিয়ে রাখবা। যেগুলোকে আমি বলতেছি 3 স্টার দিবা, এগুলোকে কিন্তু মাস্ট বি দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসলে আমাদের 14 নম্বর প্রশ্ন। এখানে বলছে অবতল দর্পণে ফোকাস তল ও প্রধান অক্ষের মধ্যবর্তী কোণের মান কত? ফোকাস তল প্রধান অক্ষর মধ্যবর্তী কোণের মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, মুখস্থ করে নিবা, এটা হচ্ছে 90 ডিগ্রি হবে, একটু মুখস্থ করে নিবা ভালো করে। এরপর আসে 15 নম্বর এমসিকিউ। 15 নম্বর এমসিকিউতে আমাদের এখানে একটা দর্পণ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ। বলছে ও এ বস্তুর প্রতিবিম্বের অবস্থান কোথায়? ও এ বস্তুর প্রতিবিম্বের অবস্থান কোথায়? দেখো তো এখানে কি আছে, এই যে তোমার যে লক্ষ্য বস্তুটা, এটা কিন্তু সি আর এফ এর মাঝে আছে। তাহলে সি আর এফ এর মাঝে যদি লক্ষ্য বস্তু থাকে, গত ক্লাস যারা করো নাই সেখানে আমি কিন্তু একটা ট্রিক্স দেখাই দিয়েছিলাম কিভাবে তোমরা এই জিনিসগুলো বের করতে পারবা। তার আগে বলে দেই, এটা 3 স্টার, 100% এইরকম একটা প্রশ্ন পরীক্ষাতে পাবা। ঠিক আছে, এরকম প্রশ্ন পরীক্ষাতে পাবা। সো আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের সেই দর্পণটা, পজিশনগুলো মাথায় আছে কিনা আমি একটু তোমাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি পজিশনগুলো। এটা হচ্ছে আমাদের এফ, এটা হচ্ছে আমাদের সি। তাহলে পজিশন যদি আমি এখানে চিন্তা করি, পজিশন নাম্বার 1 কোনটা আমি বলছিলাম, এটা হচ্ছে পজিশন নাম্বার 1। লক্ষ্যবস্তুর অবস্থান হচ্ছে সেন্টারের বাইরে,
এই যখন এক হবে পজিশনটা, তখন আমার এইখানে যে লক্ষ্যবস্তুটা পাওয়া যাবে বা বিম্ব পাওয়া যাবে, এই বিম্বটা তোমার কি কি হবে, এইটা হবে হচ্ছে তোমার বাস্তব, আর কি হবে, উল্টা খর্বিত। বাস্তব উল্টা খর্বিত, তার মানে এই দিকে হবে আর কি। যখন আমি উপরে দিয়ে দিব, সির উপরে দিয়ে দিব 2 নাম্বার পজিশন, তখন আমার এটা কি হবে, এটা হবে হচ্ছে তোমার ঠিক নিচে, ঠিক নিচে উৎপন্ন হবে উল্টাটা, যেখানে সেন্টারের নিচেই পাচ্ছ বিবর কি বলে বিম্ব। এরপরে 3 নাম্বার পজিশন কি, সি এফ এর মাঝে, যেটা আমাদের এখানে আছে পজিশন নাম্বার 3, সি এফ এর মাঝে। তাহলে সি এফ এর মাঝে যদি হয়, একটু খেয়াল করো তো, আমি এখানে একটু ইয়া করে দিচ্ছি, এঁকে দিচ্ছি। প্রথমে এই সমান্তরাল দিয়ে যাবে, ফোকাস দিয়ে বেরোবে, ফোকাস দিয়ে বেরোবে, তাই না? আবার ফোকাস দিয়ে যাবে, সমান্তরাল দিয়ে বেরোবে। এই যে এইখানে মিলিত হয়েছে, এটা কোন জায়গা দেখো তো, এটা কোন জায়গা, এটা হচ্ছে আমাদের সি, দেখতো সি সেন্টার, এই সেন্টারের বাহিরে, সি এর বাহিরে, ঠিক আছে, সি এর বাহিরে দেখো, এই যে বিবর্ধনটা কি হয়েছে, বিম্বটা সি এর বাহিরে হয়েছে, তার মানে আমাদের এখানে অপশন আছে কিনা দেখি তো, সি এর বাহিরে, ঠিক আছে। তাহলে আমাদের যদি লক্ষ্যবস্তুটা সেন্টার ফোকাসের মাঝে রাখা হয়, তাহলে যে বিম্বটা তৈরি হবে, ওই বিম্বটা কোথায় হবে, ওই বিম্বটা হচ্ছে সি এর বাহিরে হবে। যদি এটা মনে রাখতে পারো, তোমাদের একটু ওয়ান শট ক্লাস দেওয়া হয়েছিল গতকালকে, ওই ওয়ান শট ক্লাসটা দেখে নিবা, ওই জায়গাতে কিন্তু সুন্দর করে আমি চার্ট করে দেখাই দিছি, ঠিক আছে। তাহলে আই থিঙ্ক এই জিনিসটা ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, যদি বলতো এখান থেকে যে বিম্বের অবস্থান জিজ্ঞেস করছে, এখন বিম্বের অবস্থান জিজ্ঞেস না করে এখানে তোমাকে যদি বলতো যে এইটার প্রকৃতি কি হবে, আকার কি হবে, আকৃতি কি হবে, তাহলে কি হইতো, খেয়াল করে দেখো, এটা বাস্তব হইতো, এদিকে উৎপন্ন হয়েছে, উল্টা হইতো, আর কি হইতো, বর্ধিত হইতো, বাস্তব উল্টা বর্ধিত। তাহলে একটা এমসিকিউ দুই ভাবে কিন্তু আমাদেরকে দিতে পারে, ঠিক আছে। আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার তোমাদের। এরপরে আসো 18 নম্বর এমসিকিউতে আসছি আমরা, 16 নম্বর এমসিকিউতে আসছি। এখানে তো সেম প্রশ্নই, আচ্ছা এটা প্রশ্ন সেম, পরেরটাই যাই আমরা। এখানে দেখো 17 নম্বর এমসিকিউ বলছে, এখানে ও ই 5 সেন্টিমিটার, ও ই হচ্ছে 5 সেন্টিমিটার, ও ই কোনটা আসলে, এই যে এইখানে আছে ও, আর এইখানে ই কোনটা, ই হচ্ছে এই যে, তার মানে এতটুক অংশ আসলে কি, এতটুক অংশ হচ্ছে, দেখো এটা কিন্তু ফোকাস, তাহলে ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি, ছোট হাতের এফ বলি। এটা কত বলছে, এটা হচ্ছে 5 সেন্টিমিটার বলছে। প্রশ্ন কি বলছে, বলছে যে দর্পণের বক্রতার ব্যাসার্ধ কত। তো বক্রতার ব্যাসার্ধ আর, খুব ইজিলি আমরা বের করতে পারি, আর সমান সমান কি হবে, আর সমান সমান হবে হচ্ছে আমাদের 2f। তার মানে আমরা কি বলতে পারবো, এফ এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 10 সেন্টিমিটার হয়ে গেছে। 10 সেন্টিমিটার কোথায় আছে দেখো তো, এই যে 10 সেন্টিমিটার এখানে অলরেডি কিন্তু আছে, ঠিক আছে। খুব ইজি প্রশ্ন কিন্তু। আচ্ছা, এরপরে প্রশ্ন যাই চলো। এখানে বলছে যে তোমার প্রধান অক্ষের কোন অবস্থানে লক্ষ্যবস্তু রাখলে এক বিবর্ধন এর প্রতিবিম্ব পাওয়া যাবে। এক বিবর্ধন মানে কি, এক বিবর্ধন মানে হচ্ছে যে, মনে রাখবা যখন বিবর্ধন এক বলবে তখন বুঝতে হবে তোমাকে যে লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্ব সমান, লক্ষ্যবস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্ব কি সমান, ঠিক আছে। তাহলে চলো আমরা এটা দেখি কিভাবে হইব। এখানে প্রথমত আমি কি দেখব, প্রধান অক্ষের কোন অবস্থানে লক্ষ্যবস্তুর এক হবে। তাইলে এই যে তোমার এখানে একটা আমাকে চিত্র দিয়ে দিছে, তাহলে কোন অক্ষে রাখলে, কোন অক্ষে রাখলে বা কোথায় রাখলে একটা লক্ষ্যবস্তুকে তার বিবর্ধন এক হয়। বিবর্ধন এক মানে কি, বিম্বটা সমান হয়। একটু আগে আমরা দেখছি, একটু আগে আমরা দেখে আসছি আগের প্রশ্নে, আগের প্রশ্ন দেখে আসছি না, এই দেখো, এই যে কোথায় রাখা হয়েছিল, সেন্টারে। সেন্টারে রাখি তাহলে কি হবে, তাহলে কিন্তু আমার বিবর্ধন এক পাওয়া যাবে, বা আমরা বলতে পারবো কি হবে, আমরা বলতে পারবো যে এখানে লক্ষ্যবস্তু সমান পাওয়া যাবে। যেমন ধরো এখানে আবার দেখাই, দেখাই যদি তুমি সেন্টারে রেখে দাও, কোনো একটা, কোনো একটা লক্ষ্যবস্তুকে সেন্টারে স্থাপন করো, তাইলে এই সেন্টারেই তার বিম্ব তৈরি হবে। তার মানে এইটা এবং এইটা একই জিনিস, এই জন্য বলছে এদের বিবর্ধন হচ্ছে এক, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারবো সেন্টার, এখন আসলে এখানে সেন্টারটা কোথায়, সেন্টারটা কোথায়, সেন্টার হচ্ছে এখানে এক্স, এই যে এটা হচ্ছে এক্স, এটা আমাদের সেন্টার, ঠিক আছে। তাইলে আমরা কি করব, বলবো এক্স বিন্দুতে। তো এক্স বিন্দু হচ্ছে বক্রতার কেন্দ্র, আর বক্রতার কেন্দ্রে রাখলেই হচ্ছে আমরা কি পাই, আমরা হচ্ছে তোমার এক বিবর্ধন পাই, অর্থাৎ লক্ষ্যবস্তু আর বিম্ব এই দুইটা হচ্ছে সমান দূরত্বের হয় বা সমান দৈর্ঘ্যের হয়, ঠিক আছে। সমান দৈর্ঘ্যের, সরি সমান দূরত্বের না, সমান দৈর্ঘ্যের, মানে এল এল প্রাইমটা সমান হয় আর কি। এরপরে আসো 19 নাম্বার এমসিকিউ।
সেটা কি, সেটা হচ্ছে এখানে বলছে যে এইখান থেকে এইখান পর্যন্ত 15 সেন্টিমিটার। তো এটা কি, এটা হচ্ছে আমাদের ফোকাস। তাহলে আমি বলতেই পারি যে এফ সমান সমান বলে দিছে ফোকাস থেকে মেরু পর্যন্ত 15 সেন্টিমিটার। ঠিক আছে, বলছে দর্পণটির বক্রতার ব্যাসার্ধ কত, বক্রতার ব্যাসার্ধ কত আর, ইজিলি বের করতে পারি, ইজিলি বের করতে পারি বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমরা বের করব কি, আর বের করতে বলছে না, এফ সমান সমান আর বাই 2, তাহলে আর সমান সমান হচ্ছে 2f। রাইট অ্যান্সার কত হবে, 2 ইন্টু 15 কত হবে 30 সেন্টিমিটার। এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, ও আচ্ছা, এখানে তো আমাদের অ্যান্সারই আসে না, একটু টাইপিং এ মিস্টেক হয়ে গেছে, সমস্যা নেই। তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো যে এই ম্যাথগুলো কিভাবে করতে হবে। ঠিক আছে, সহজ ম্যাথ একদম। আচ্ছা, এরপরে আসো আমরা 20 নাম্বার প্রশ্নে চলে আসছি। সেম উদ্দীপক, কিন্তু প্রশ্নটা চেঞ্জ করে দিয়েছে। বলছে ও এ লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক। ও এ লক্ষ্যবস্তু, দেখো এই যে লক্ষ্যবস্তুটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের ফোকাস, এটা হচ্ছে আমাদের মেরু। ফোকাস মেরুর মাঝে আছে। সো ফোকাস মেরুর মাঝে যদি থাকে তাহলে আমরা জানি, ধরো আমি এখানে একটা বিম্ব এঁকে দেই, একটা বিম্ব এঁকে দেই, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে তোমার সেন্টার, এটা হচ্ছে তোমার পি। তাইলে এখানে আছে জিনিসটা ফোকাস আর হচ্ছে মেরুর মাঝে। তাহলে ঘটনা কি হবে, ঘটনা হবে হচ্ছে এইভাবে আলোটা যাবে, ফোকাস দিয়ে বেরোবে, ফোকাস দিয়ে বেরোবে। ঠিক আছে, আর একটা কি হবে, বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, এই যে কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে যাবে গিয়ে এই বরাবর চলে যাবে। তো পিছন দিকে যদি আমরা বর্ধিত করি জিনিসটাকে, বর্ধিত করি, তাহলে এক জায়গায় কি হবে, গিয়ে মিলিত হবে। তার মানে এই জায়গাতে গিয়ে কি হয়েছে, মিলিত হয়েছে। ঠিক আছে, তাহলে এটা ছিল লক্ষ্যবস্তু, এটা হয়ে গেল হচ্ছে আমাদের বিম্ব। তাহলে আমাকে বলছে কি যে এদের কি হবে অবস্থা, যে অবস্থা হবে হচ্ছে, দেখো এটা হচ্ছে অবাস্তব, দর্পণের পিছনে হয়েছে অবাস্তব, আর কি, আর হচ্ছে সোজা, সোজাই আছে, আর একটা কি, আর হচ্ছে বর্ধিত, মানে বড় হয়েছে, এটা ছিল ছোট, এটা হয়ে গেছে বড়। তাহলে অবাস্তব, সোজা, আর কি বর্ধিত, অবাস্তব, সোজা, বর্ধিত, অবাস্তব, সোজা, বর্ধিত, ক নাম্বারটা। ঠিক আছে, তাহলে যদি আমরা লক্ষ্যবস্তু, আমরা যদি লক্ষ্যবস্তুকে ফোকাস মিরর মাঝে রেখে দেই, যেখানে রেখে দেওয়া হয়েছে ও এ কে, তাহলে আমাদের কি হবে, অবাস্তব হবে, সোজা হবে, বর্ধিত হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে চলো আমরা পরের কোশ্চেন্সে চলে যাই। 21 নম্বর কোশ্চেন, এখানে বলছে যে 20 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমতল দর্পণ, বক্রতার ব্যাসার্ধ আর কত বলছে, 20 সেন্টিমিটার। দর্পণটা কেমন, সমতল, মনে রাখবা পজিটিভ। ঠিক আছে, সমতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হয়েছে। তাহলে ইউ সমান সমান কত, 20 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। তাইলে বিবর্ধন বা প্রতিবিম্ব কত হবে, একদম সহজ, প্রতিবিম্ব 20 হবে। কেন, কারণ দেখো বক্রতার ব্যাসার্ধ কত, 20, আর বক্রতার ব্যাসার্ধর উপরেই কিন্তু কি বলছে, লক্ষ্যবস্তু আছে। যদি একটু ভালো করে দেখাই তোমাদের তাহলে বুঝবা, এটা হচ্ছে আমাদের এফ, এটা হচ্ছে আমাদের সি। তাইলে বলছে লক্ষ্য বক্রতার ব্যাসার্ধ, মানে এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, এটা কত, 20। আর লক্ষ্যবস্তু রাখছে কোথায়, দর্পণ থেকে 20 মিটারই সেন্টিমিটার আগে। তার মানে কি হবে, সীমিত হবে, এখানেই তো তোমার লক্ষ্যবস্তু আছে। তাহলে যদি লক্ষ্যবস্তুটা তোমার কেন্দ্রের উপরে থাকে, তাহলে এদের যেই বিম্বটা, এটা কি হবে, নিচে তৈরি হবে। কত দূরত্ব তৈরি হবে, 20 মিটার দূরত্বে বা 20 সেন্টিমিটার দূরত্বে তৈরি হবে। তার মানে অ্যান্সার কত হবে, 20 সেন্টিমিটার। বুঝতে পারছো? সো এটাও একটু তোমরা 3 স্টার দিয়ে রাখবা, পরীক্ষা আসার মতো এমসিকিউ, এক্সক্লুসিভ এমসিকিউ। এরপরে প্রশ্ন চাই, চলো আমরা এরপরে কি বলছে, বলছে যে একটি লক্ষ্যবস্তুর দূরধর্ত, একটি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য হচ্ছে, তাই লক্ষ্যবস্তু এল 0.1 মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য বলছে, দূরত্ব বলে নাই কিন্তু। একটি গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন হচ্ছে 0.5। তাহলে এম পাইছি আমরা, এম সমান সমান হচ্ছে 0.5, একক নাই, বিবর্ধনের কোনো একক নেই, মাথায় রাখবা। প্রতিবিম্বের দৈর্ঘ্য কত, প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল প্রাইম। আমরা জানি কি, এম সমান সমান এল প্রাইম বাই এল। তাহলে ক্যালকুলেশন করলে আমরা এল প্রাইমটাকে বের করব। তাহলে এল প্রাইম সমান সমান এম ইন্টু এল, এম এর মান হচ্ছে 0.5 গুণন হচ্ছে 0.1, কত হয় দেখো, 0.5, 0.1, 0.5ই তো হয় নাকি, ক্যালকুলেট করো, প্যাটা নাই তো।
ইজি জিনিস, সূত্র ফেলাই দিবা, ম্যাথ মিলে যাবে। 0.5 ইন্টু 0.1, তাও করলাম আর কি 0.01, এই যে 0.05, 0.05 মিটার। ওকে, খুবই ইজি। বিবর্ধন থেকে প্রশ্ন হলে এরকম আসতে পারে, বলছে যে সমতল দর্পণে সৃষ্ট বিম্বের বিবর্ধন কত। দর্পণটা কি দেখো তো, সমতল, তাহলে সমতল দর্পণের যে বিম্বর উৎপন্ন হবে বা বিবর্ধন হবে এটা কিন্তু কি হবে, সমান, মানে এক হবে আর কি, এক। প্র্যাকটিক্যাল কি, প্র্যাকটিক্যাল হচ্ছে তুমি যখন তোমার আয়নার সামনে গিয়ে দাঁড়াও তখন কিন্তু আয়নার সামনে তোমাকে যেরকম দেখা যায়, আয়নার পিছনে তুমি যে একটা বিম্ব তৈরি করতেছো তোমার নিজের, ওইখানে কিন্তু তোমাকে একই রকম দেখা যায়, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, তোমার হাইট কিন্তু কমে না, তোমার হাইট কিন্তু সেম থাকে। এই জন্য আমরা বলি হচ্ছে যে সমতল দর্পণে যে বিম্বটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি হবে, বিবর্ধন হবে এক, সমান থাকবে আর কি। আচ্ছা, এখন ধরো যদি এটা সমতল না বলে এটা আমাদেরকে উত্তল বলতো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, উত্তল বললে আমার হয়তো হচ্ছে এমটা ছোট, আর যদি অবতল বলতো তাহলে এইখানে কি আসতো, ঠিক আছে, এটা সমানও আসতে পারতো। কেন, কারণ ওই যে সেন্টারে রাখলে কি হইতো, নিচে নামতো, একই সমান বিম্ব তৈরি হইতো, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। এরপরে প্রশ্ন যে আমরা 24 নাম্বার, কোনটিতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়েছে। উত্তল দর্পণ ব্যবহার করা হয় কোনটায়, এটা হবে হচ্ছে তোমার এই যে গাড়ির ভিউ মিরর, মানে আমরা যে প্রাইভেট কারগুলো চালাই, এই প্রাইভেট কারের যে এই দুই দিকে যে গ্লাসগুলো থাকে, লুকিং গ্লাস আমরা বলে থাকি, সেইগুলা কিন্তু নর্মালি কি করে, উত্তল দর্পণ ব্যবহার করে তৈরি করা হয়। লাস্ট প্রশ্ন আমাদের 25 নাম্বার প্রশ্ন। ওকে, 25 নাম্বার প্রশ্ন, সেটা কি, সেটা হচ্ছে বলছে দন্ত চিকিৎসক কোন চিকিৎসায় বা কোন আলোকীয় যন্ত্র ব্যবহার করেন। দন্ত চিকিৎসক ব্যবহার করেন হচ্ছে তোমার অবতল দর্পণ। দন্ত চিকিৎসক অবতল দর্পণ, দাঁতের চিকিৎসা যারা করে, ডেন্টিস্ট বলি আমরা, অবতল দর্পণ ব্যবহার করে থাকে। এটাও 3 স্টার দিয়ে রাখো। এই প্রশ্নটা, উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়, দুইটাই 3 স্টার, ঠিক আছে। সো এর মাধ্যমে আমাদের 25টা এমসিকিউ শেষ হয়ে গেল। সো আমি চেষ্টা করছি তোমাদের এমসিকিউ গুলাকে খুব ভালোভাবে একটু বুঝিয়ে এবং ইজিয়েস্ট ওয়েতে একটু মনে রাখার, মানে সিস্টেমটাকে বোঝানোর জন্য। সো তোমরা আই থিঙ্ক এই ক্লাসটা কমপ্লিট করছো। যদি কমপ্লিট করে থাকো তাহলে ক্লাসটা কেমন লাগছে এটা কমেন্টে অবশ্যই জানাবা। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা, এবং এই রিলেটেড এই যে 25টা এমসিকিউ, এটা কিন্তু তোমার জন্য পরীক্ষার জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই জন্য এই 25টা এমসিকিউ শেষ না করে তোমরা মিনিমাম এই 25টা এমসিকিউ তোমাদেরকে শেষ করতেই হবে, করে দেন তারপরে পরীক্ষার হলে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো দোয়া থাকবে সবার জন্যই, এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আরেকটা চ্যাপ্টারের আমরা আরও 25টা এমসিকিউ তোমাদেরকে দেখাবো, যে এমসিকিউগুলো তোমাদের জন্য অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে বলে আমি মনে করি। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে।